সত্যি এটা অনুভব আর তানহা নাকি ভুল দেখছি? দেওয়াল হাতুড়ে সুইচবোর্ডটা খুঁজে ফুল, কিন্তু পাচ্ছে না। আরেকটু পিছাতেই হাতের নাগালে পায়ে লাইটের সুইচ। আল্লাহর নাম নিয়ে চাপ দেয় সুইচে। হঠাৎ করে লাইট জ্বলে উঠতেই হুঁশে ফেরে অনুভবের। চোখ বড় বড় করে উন্মাদের মতো তাকালো চারপাশে। অদূরেই ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জল করে ওঠে অনুভবে দুচোখ। বড় বড় পায়ে ফুলের দিকে এগোতেই উল্টো ঘুরে ছুট দেয় ফুল। তার পিছু নেয় অনুভব আর তানহা। দৌড়াতে দৌড়াতে তানহার উদ্দেশ্যে অনুভব বলল, যে করেই হোক এই মেয়েকে দোতলা থেকে নামতে দেওয়া যাবে না। তার আগেই ধরে কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। তার কথায় সায় দেয় তানহাও। প্রাণপণে ছুটতে ছুটতে ফুল এসে ধাক্কা খায় শিমুলের বুকে। তাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে যায় শিমুল। শিমুলকে দেখে সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে অনুভব আর তানহা। আড়ালে গিয়ে অপেক্ষা করল ফুলের মুখ খোলার। ফুলকে এমন ছুটোছুটি করতে দেখে বিরক্তিতে ভ্রুদ্দয় কুঁচকে যায় শিমুলের। মেয়েটা সারাদিন দৌড়ঝাঁপ করে মানা যায়, কিন্তু আজ তো একটু থামবে। নিজের বিয়ের দিন কে এমন লাফালাফি করে? মাথায় আসে না শিমুলের। দীর্ঘশ্বাস ছাড়ে শিমুল। একে বিয়ে দিতেই নাকি ছোট চাচ্চুর এত তোড়জোড়। বুক থেকে ফুলকে তুলে পাশে দাঁড় করালো সে। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই বলে উঠল ফুল, শিমুল ভাই। আর কিছু বলার আগেই ষোড়শী মেয়েটা ডলে পড়ে শিমুলের বুকে। শিমুল আতকে উঠে 2 হাতে বুকে জড়িয়ে নেয় ফুলকে। কোলে তুলে সিঁড়ি বেয়ে ফুলের ঘরে নিয়ে যায় তাকে। বিছানায় শুইয়ে দৌড়ে নিচে যায় সবাইকে ডেকে আনতে। শিমুলের ডাকে নিচের অনুষ্ঠান রেখে একে একে সবাই জড়ো হয় ফুলের ঘরে। বিছানায় অচেতন অবস্থায় শুয়ে থাকা মেয়েকে দেখে বুক ধরফর করে ওঠে জোহরার। কাছে এসে মেয়ের মাথাটা কোলে তুলে নিয়ে গালে চাপড় দিলেন। মেয়ের এমন করুণ অবস্থা দেখে ফুলের বাবা মুর্তা খান বললেন, এসব কি করে হলো শিমুল? জানি না চাচ্চু, ফুল আমার সামনে এসে অজ্ঞান হয়ে গেছে, কিছু বলতে পারেনি। তাদের কথোপকথনের মাঝে অনুভবের বাবা মা সহ অনুভব আর তানহা এসে উপস্থিত হয় ফুলের রুমে। তিনি জানতে চান কি হয়েছে ফুলের। অনুভবের মায়ের কথায় ওনার দিকে ফিরে তাকালো সবাই। ততক্ষণে পানি ছিটানোর দরুন জ্ঞান ফিরে এসেছে ফুলের। নিভু নিভু চোখে চারপাশে তাকায় সে। অনুভবের দিকে চোখ পড়তেই চিৎকার করে বসে পড়ে ফুল। আমি বিয়ে করব না এই নোংরা লোককে। ফুলের এমন কথায় অবাকের 7ম পর্যায়ে পৌঁছে যায় সবাই। কাল দুপুরে বিয়ে, হলুদও হয়ে গেছে। তাহলে হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি? জোহরা খান এগিয়ে এসে চর বসান ফুলের গালে। আকস্মিক মায়ের হাতে চর খেয়ে কেঁদে ওঠে ফুল। তার কান্নার তোয়াক্কা না করেই জোহরা খান বললেন, বিয়ে করবি না মানে? বিয়েটাকে হাতের মোয়া যে যখন ইচ্ছে বিয়ে করব না বললেই হয়ে গেল? জায়ের এমন রাগ দেখে ফুলের পাশে এসে ওকে বুকে জড়িয়ে ধরে আফরিন খান। জোরা, এভাবে রাগ করছিস কেন? আগে শোন ফুল আম্মু কি বলতে চাইছে। ভাবি, তুমি জানো না তোমাদের সবার আদরে এই মেয়ের আজ এই দশা। কানের নিচে দুটো দিলে সব ঠিক হয়ে যাবে। মায়ের এমন রুদ্র রূপ দেখে সত্যিই কথা বলতে উদ্ধত হয় ফুল। বড় মায়ের বুক থেকে মুখটা তুলে বলল, উনি আর তানহা মেয়েটা ছাদে এতক্ষণ পাক কাজ করছিল, আমি নিজে চোখে দেখেছি। ফুলের কথায় সবাই তাজ্জব হয়ে অনুভব আর তানহার দিকে তাকালো। কপাল দিয়ে ঘাম ঝরছে অনুভবের। তবুও নিজেকে সঠিক প্রমাণ করতে চিৎকার করে ওঠে, মিথ্যা বলছে ফুল, আমরা এমন কিছুই করিনি। অনুভবের কথা শেষ হবার আগেই ঘুষি পড়ে নাকে। চোখ তুলে তাকাতেই দেখল শিমুল তার কলার চেপে ধরেছে। পরপর কয়েকটা ঘুষি মশায় অনুভবের পেটে। পেট ধরে মেঝেতে লুটিয়ে পড়ে অনুভব। তার মধ্যেই আরও কয়েকটা লাথি মারে শিমুল। ছোট ভাইয়ের এমন পাগলামো দেখে বড় বড় পায়ে সবার পেছন থেকে বেরিয়ে এসে শিমুলের পেট চেপে ধরে তাকে সরিয়ে নেয় শাওন। আমাকে ছাড়ো ভাইয়া, কুত্তার বাচ্চাটাকে আমি শেষ করে দেবা। এত বড় সাহস আমার বারের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে এসছে। শান্ত হ শিমুল, ওর নামে আমরা মামলা করব। ছেড়ে দে, চাচ্চু থানায় ফোন দিয়েছে। বড় বড় করে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ফেলে শিমুল। মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে রাগে। অনুভবের মা বলল প্রমাণ দিতে। তার প্রশ্নে রাগী চোখে ওনার দিকে তাকালো শিমুল আর শাওন। ছেলেদের রাগ বাড়তে দেখে এগিয়ে এলেন মুস্তাকিম খান। অনুভবের বাবা মাকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেলেন বড় ভাইয়ের পেছন পেছন। মুর্তা খানও গেলেন। কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে ফুলের। বউ সাজের জায়গায় তার পরনে সামান্য এক শুভ্র গাউন।
বিধ্বস্ত তার সর্বাঙ্গ। পিঠের কাছটায় জামাটা ছিঁড়ে অশ্রুতে টলমল করছে ডাগর ডাগর দুই অক্ষি যুগল। ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে ফুল, তার সামনের সোফায় বসা সদ্য বিয়ে হওয়া তার স্বামী। কত বছরই হবে আর ছেলেটার? 23 কি 24, এর বেশি 1 বছরও না। শ্যাম সুন্দর মুখটা চেয়ে আছে গম্ভীরতায়, কপালের পাশটাতে দরদর করে ঘামছে। ডান হাতের সাহায্যে চোখের কালো ফ্রেমের চশমাটা খুলে পাঞ্জাবিতে মুছে আবার চোখে পড়ে নিল। মেঝেতে বসা ফুলের দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় শিমুল। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে, ইচ্ছে করছে নিজের মাথাটা ফাটিয়ে ফেলতে। কোন ভুলের মাসুল দিতে তাকে ফুলের সাথে বিয়ে দিয়েছে সবাই, তাই বুঝতে পারছে না শিমুল। নিজেরই নেই কোনো চাকরি বাকরি, এখন আবার ঘাড়ে জুটেছে বউয়ের দায়িত্ব। কি খাওয়াবে সে ফুলকে? ভার্সিটির হোস্টেল থেকে বাড়ি ফেরাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। ওদের দুজনকে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এলেন ফুলের মা জোহরা বেগম। মেয়েকে মেঝে থেকে তুলতে হাত ধরতেই মায়ের হাতটা ঝেড়ে ফেলে ফুল। কান্না জড়ানো কণ্ঠে বলল, এখন মায়া দেখানো লাগবে না, আমি মরে গেলেই বা তোমাদের কি? মেয়ের অভিমান মিশ্রিত কথাগুলো বুকে লাগে জোহরার। ওনারই বা কী করার ছিল? একবার বিয়ে ভাঙলে যে পরে বিয়ে দিতে পারবেন না। সমাজ কথার তীরে জড়জ্জড়িত করে শেষ করে দেবে তার ফুলের জীবন। নিকষ কালো আঁধারে চেয়ে আছে ধরণী। এই অন্ধকারটা যেন ফুলের জীবনের অন্ধকারের চেয়ে কম লাগছে তার কাছে। কিছুক্ষণ আগে তাকে শিমুলের ঘরে রেখে গেছে তার মা আর অনু মিলে। অনু শিমুলের বড় বোন, বিয়ে হয়েছে যে বছর 5 হয়েছে। 2.5 বছরের একটা ছেলে আছে। শিমুলের ঘরটা সামান্য কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো। ফুলের ফুপাতো ভাইগুলোই এসব করেছে। ছিমছাম সুন্দর রুমটাতে ফুলের সুবাসে মৌ মৌ করছে। ড্রিম লাইটের নীল আলোতে মোহাচ্ছন্নের ন্যায় মন্ত্রমুগ্ধ হয়ে আছে রুমটা। অন্য সময় হলে রুমটার কয়েকটা ছবি তুলে রাখত ফুল। বলা বাহুল যে এতক্ষণে গান চালিয়ে গানের তালে নাচ ধরত সে। বিছানায় দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ফুল। পরনের জামাটা পাল্টে দিয়েছে অনু। নর্মাল সুতির কাপড়ের ওপর প্রিন্টের কাজ করা একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। তার ভাবনার মাঝেই রুমে আসে শিমুল। দরজার ছিটকিনির আওয়াজে ধ্যান ভাঙে ফুলের। শিমুলকে রুমে ঢুকতে দেখে বুক কেঁপে ওঠে ফুলের। গুটিয়ে যাওয়া শরীরটা আরেকটু গুটিয়ে নিল সে। শাড়ি দিয়ে পায়ের কনিষ্ঠ আঙুলটাও ঢেকে নেয় সে। তার অস্বস্তি হচ্ছে। শিমুলকে ভাই ছাড়া জীবনে অন্য কোনো চোখে কখনো দেখা হয়নি সর্ষি ফুলের। তেমন মুহূর্তও আসেনি কখনো। ফুলের চোখের সামনে ভেসে ওঠে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো। মুস্তাকিম খান আর মুর্তা খানের সাথে অনুভবের বাবা মায়ের কথা কাটাকাটি শেষে বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তারা। ততক্ষণে সারা বাড়ি ছড়িয়ে পড়েছে বিয়ে ভাঙার কথা। রসিয়ে কষিয়ে ফুলের চরিত্রে নিয়েও কথা বলা শুরু করেছে সবাই। এসব শুনে আরও ভেঙে পড়েন জোহরা। দুবার জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন তিনি। স্ত্রীর এমন অবস্থা দেখে আরও ঘাবড়ে গেলেন মুর্তা খান। একদিকে নিজের একমাত্র কলিজার টুকরো মেয়ের সদ্য বিয়ে ভেঙেছে, অপরদিকে সহধর্মিণীর এমন করুণ দশা। জোহরার জ্ঞান ফিরতেই পাশে থাকা ফুলকে শলার ঝাড়ু দিয়ে জোরে কয়েক ধা আঘাত করলেন। শলাগুলো ভেঙে গেঁথে যায় ফুলের নরম পিঠে এবং হাতে। রাগী কণ্ঠে বললেন, কি দরকার ছিল বিয়ে ভাঙার? একটু না হয় অমন করেছিল ছেলেটা, কি হয়েছে তাতে? মায়ের কথায় অবাক চোখে জোহরার দিকে তাকিয়ে থাকে ফুল। বুঝতে পারে না কি বলবে সে। শাওন ততক্ষণে ঝাড়ুটা নিয়ে ফেলে দিয়েছে মেঝেতে। অনু ফুলকে সরিয়ে নিয়েছে জোহরা বেগমের সামনে থেকে। রুমের এক কোণায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল শিমুল। তার মাথায় আসছে না ছোট চাচি এমন করছে কেন। এরই মাঝে উত্তেজিত কণ্ঠে জোহরা আবার বললেন, এই মেয়ের আজ বিয়ে না হলে ওকে আমি মেরেই ফেলবো। চাচির কথায় টনক নড়ে শিমুলের। এগিয়ে এসে সে বলল, কি বলছো সব চাচি? একটা মানুষের জীবনে বিয়ে কি সব? বিয়ে না হলে কি মানুষ বেঁচে থাকতে পারে না? পুষে উঠেন জোহরা, রাগী কণ্ঠে বললেন। এত বড় বড় কথা যে বলছিস, তুই বিয়ে করবি এই বিয়ে ভাঙা মেয়েকে? দোনামোনায় পড়ে যায় শিমুল। কি বলছে এসব চাচি? সে ফুলকে বোন ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না, এমনকি ভাবেও না। তার ভাবনার মাঝেই জোহরা আবার মেয়ের গালে চড় বসালেন। দ্রুত কিছু একটা ভেবে মাথা নাড়ায় শিমুল। হ্যাঁ, করব বিয়ে। আমি ফুলকে বিয়ে করব। সামান্য বিয়ে করলে যদি একটা মানুষ এই ফালতু সমাজের হাত থেকে বেঁচে যায়, তবে আমি রাজি। শিমুলের কথায় ফুলের থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো সবাই। মুস্তাকিম খান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, যা বলছো ভেবে বলছো শিমুল? বাবার কথায় চুপ হয়ে যায় শিমুল। কিছুক্ষণ চুপ থেকে উপর নিচ মাথা নাড়ায়, কিন্তু বেঁকে বসে ফুল।
মেয়ে যাওয়া কণ্ঠে শুধালো, আমি বিয়ে করব না শিমুল ভাইকে। মেয়ের কথায় জোহরা বেগম দ্বিগুণ রেগে ফুলের দিকে এগোতেই মাঝে শিমুল এসে বাধা হয়ে দাঁড়ায়। শিমুলকে দাঁড়াতে দেখে চুপসে গেলেন তিনি। সবার মতামত নেওয়া শেষে মোস্তাকিম খান কাজীকে ফোন করেন। আধা ঘন্টা পর কাজী আসতেই বিয়ে পড়ানো হয় তাদের দুজনের। শিমুল বিছানায় এসে বসল ফুলের পাশে। শুভ্র আলোয় আলোকিত হয়ে আছে রুম। সাদা আলোর মাঝে নীল আলোটা ফ্যাকাশে ঠেকছে ফুলের কাছে। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। নমনীয় কণ্ঠে শিমুল বলল, পেট থেকে শলাগুলো বের করেছিস? জায়গাগুলো বেশি ব্যথা করছে? শিমুলের কথায় অস্ত্র চোখে ওর দিকে তাকালো ফুল। বেশি কষ্ট হচ্ছে তোর ফুল? কোথায় কষ্ট হচ্ছে বল? কান্না জোড়ানো কাপা গলায় গাল ফুলিয়ে ফুল বলল, পিঠে ব্যথা করছে, শলাগুলো এখনো গেঁথে আছে, জায়গাটা খুব জ্বলছে। অস্বস্তি নিয়ে ফুলকে কাছে আসতে বলল সে। কথাগুলো জড়িয়ে আসছে শিমুলের। দেখি এদিকে। কাছে এসে শিমুলের দিকে পিঠ দিয়ে বসে ফুল। কাপা কাপা আলতো হাতে ফুলের পিঠের আঁচলটা সরিয়ে নিল শিমুল। ধীরে সুস্থে ব্লাউজের দুটো বোতাম খুলতেই দৃশ্যমান হয় ফুলের শুভ্র সুন্দর পিঠ। পিঠের অর্ধাংশ ফুলে লাল হয়ে আছে। জামার উপর দিয়ে বাড়িটা দেওয়ার পরও পিঠের এমন অবস্থা। কিভাবে এমন আঘাত করলেন জোহরা তা মাথায় আসে না শিমুলের। উঠে গিয়ে ফার্স্ট এইড বক্সটা আনলো। কাপা কাপা হাতে শিমুল ছুঁয়ে দেয় ফুলের নরম পিঠ। একটা একটা করে শলার ভাঙা অংশগুলো খুলে নেয় আলতো হাতে। তুলোতে হেক্সিসল লাগাতেই কুকড়ে যায় সে। বিছানার কাভার চেপে ধরল দু হাতে। কাতর কণ্ঠে বলল, ব্যথা পাচ্ছি শিমুল ভাই। আরেকটু সহ্য কর পাখি, এখন ক্রিমটা লাগিয়ে দিলে জ্বালা কমে যাবে। ফুলের পিঠের ছিলে যাওয়া স্থানগুলো পরিষ্কার করে ব্যথা প্রতিষেধক মলম লাগিয়ে দিয়ে উঠে পড়ে শিমুল। জিনিসগুলো জায়গামতো রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। হাঁটুর উপর মুখ গুজে বসে পড়ে ফুল। ঘুম আসছে না তার, চোখ জ্বালা করছে। পিঠের ব্যথায় খুব কান্না পাচ্ছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ফুলের গাল বেয়ে। ততক্ষণে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়েছে শিমুল। কারবার থেকে টি শার্টটা নিয়ে গায়ে গলিয়ে নেয়। জায়নামাজটা নিয়ে তাহাজ্জুদের নামাজের সিজদায় লুটিয়ে পড়ে সে। একভাবে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে ঘুম এসে পড়ে ফুলের। শিমুল নামাজ আদায় করে জায়নামাজটা তুলে সোফায় রেখে দিল। চার্চ থেকে ল্যাপটপটা নিয়ে পড়ার টেবিলে বসল সে। গত দুদিন বিয়ের ঝামেলায় একদম পড়া হয়নি তার। হলে থাকলে এতক্ষণে পরীক্ষার প্রস্তুতি অর্ধেক সম্পূর্ণ হয়ে যেত। অথচ গত কয়েকদিন বাড়ির পরিবেশটা পুরো উল্টোপাল্টা ছিল। চারপাশে আত্মীয় স্বজনের কোলাহল, আড্ডা, হাসি ঠাট্টা আর সারাক্ষণ চলাফেরার শব্দ। ল্যাপটপ নিয়ে বসলেও কয়েক মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারেনি শিমুল। পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তার ভেতরে এক অদ্ভুত চাপ কাজ করছে। ভাবছে কিভাবে সময়টাকে নিজের মতো করে কাজে লাগাবে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়া তো আর চারটিখানি কথা নয়, এর জন্য লাগে নিয়মিত পড়াশোনা, অগাধ ধৈর্য আর প্রচণ্ড পরিশ্রম। প্রতিটি বিষয়েই চাপ এত বেশি যে সামান্য গাফিলতি বড় সমস্যায় ফেলে দিতে পারে। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব মিলিয়ে এক নিঃশ্বাসে সময় কেটে যায়। আর এর ভেতরে ব্যক্তিগত ঝামেলা বা পারিবারিক ব্যস্ততা ঢুকে পড়লে পড়াশোনার সঙ্গে তাল মেলানো আরও কঠিন হয়ে ওঠে শিমুলের জন্য। রাত 3:30 বাজে। বাহিরে ঝিরঝিরে ফোঁটায় বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর শীতল হাওয়ার ঝাপটা বয়ে যাচ্ছে। অক্টোবর মাস চলছে। কিছুদিন পরই শীত হানা দেবে ধরণীতে। তার বিন্দুমাত্রে রেশ নেই প্রকৃতিতে। দিনে অসহ্য গরমের অস্থির জনজীবন, আর রাতে হালকা ঝিরঝিরে বৃষ্টি। এই মিলিয়েই চলছে প্রকৃতি। বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। বৃষ্টির ছাঁট বাড়তেই তার পা থেকে বুক অবধি ভিজে যায়। অসহ্য মনের পীড়ায় ঘুম হারিয়েছে চোখ থেকে। মন বলছে ফুলকে বিয়ে করা ঠিক, কিন্তু মস্তিষ্ক বলছে এই বিয়েটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। মন মস্তিষ্কের যুদ্ধে ক্লান্ত শিমুল। আর মাত্র 3 দিন পরেই তাকে ঢাকায় ফিরতে হবে। সামনে মাসেই তার 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা। ক্লান্ত পায়ে ফিরে আসে শিমুল। চোখগুলো লাল হয়ে আছে তার। পোশাক পাল্টে বিছানায় বসল। পাশেই গুটিসুটি মেরে শুয়ে আছে ফুল। শীত লাগছে ভেবে কাঁথাটা টেনে ওর পুরো শরীর ঢেকে দেয় শিমুল। মাঝে পাশবালিশটা চেপে অপর পাশে সেও শুয়ে পড়ল। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় শিমুল। সকাল 9:30 বাজে। বাড়ির সবাই উঠে পড়লেও শিমুল আর ফুল এখনও ঘুম থেকে ওঠেনি। কালোদের উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, তাই কেউ আর ওদের ডাকেও নি। আফরিন খান আর জোহরা খান চুলোয় রান্না বসিয়েছেন। তার পাশেই মেঝেতে বসে আলেয়া খালা সবজিগুলো কেটে দিচ্ছেন। অনু ড্রয়িং রুমে ছেলেকে খাবার খাওয়াচ্ছে। আধো আধো কণ্ঠে বাচ্চাটা কথা বলছে আর খেলা করছে। তার দিকে একবার তাকিয়ে অনুদে জিজ্ঞেস করলেন আফরিন খান, অনু, শিমুল আর ফুল উঠেছে কিনা দেখ তো। মায়ের কথায় ছেলেকে মেঝেতে বসিয়ে কিচেনে এলো অনু। এক হাত অপর হাতের সাহায্যে কোচলে আফরিন খানকে প্রশ্ন করল,
আমি গিয়ে ডাকবো আম্মু? গিয়ে দু একটার দরজায় কড়া নাড়িস, না উঠলে আর ডাকিস না। মায়ের কথা মতো উপরে শিমুলের ঘরের সামনে এসে থামে অনু। ছোট ভাইয়ের বাসরের পরদিন সকালে তার ঘরের দরজায় কড়া নাড়া তার জন্য অস্বস্তিরই বটে। বিয়েটা যেভাবেই হোক না কেন, দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক ঘরে ছিল। সকল অস্বস্তি আর জড়তা কাটিয়ে দরজায় কড়া নাড়ে অনু। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও দরজায় কড়া নাড়ল সে। দরজার কড়া নাড়ার খটখট শব্দে হালকা হয়ে আসে শিমুলের ঘুম, কিন্তু শব্দটাতে কান না দিয়ে ঘুমানোর চেষ্টা চালাতেই অনু আবার কড়া নাড়ল। বিরক্তির সাথে চোখ খোলে সে। চোখ খুলতেই অবাক হয় শিমুল। ফুল তার বুকে মাথা রেখে তাকে অষ্টেবিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পরনের শাড়িটারও যাচ্ছে তাই অবস্থা। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় শিমুল। সে জানত ফুলের ঘুমোনো ভালো না, কিন্তু এতটা করুণ অবস্থা তা জানা ছিল না। তাদের মাঝখানের পাশ বালিশটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ঘুমের ঘোরে ফুল যে বালিশটা নিচে ফেলে দিয়েছে বুঝতে পারল শিমুল। দু হাতের সাহায্যে নিজের নববধূকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিও সে। বিছানা থেকে নেমে টেনে টুনে পরনের টি শার্ট আর ট্রাউজারটা ঠিক করে দুবার ডাক দিল ফুলকে। ধীর পায়ে এগিয়ে এসে ঘরের দরজা খুলে দিল সে। দরজা খুলতেই অনুর সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় শিমুল। চোখ নামিয়ে ডান হাতের সাহায্যে ঘাড় ডলতে ডলতে বলল, ওই আবু আসলে কি? ফুলের শাড়িটা মানে ভাঁজগুলো নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিস। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না শিমুল। বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল সে। ভাই কি বলে গেছে কিছুই মাথায় ঢোকেনি অনুর। শাড়ি পরলে তো ভাঁজ নষ্ট হবেই, এতে আবার ঠিক করার কি আছে? বেশি না ভেবে রুমে ঢুকল অনু। আশেপাশে চোখ বুলিয়ে বিছানাতে ঝিমুতে থাকা ফুলকে দেখল। চুলগুলো অগোছালো, শাড়িটাও খুলে গেছে। বসে বসে ঝিমুচ্ছে সে। ফুলকে পরখ করে অনু বুঝতে পারল তার ভাই কি বলে গেছে। দুই অবুজকে একসাথে বিয়ে দিলে যা হয়। এত বড় ছেলে এই কথাটা বলতে গিয়ে এমন করছিল। আল্লাহ! এগিয়ে গিয়ে কাঁথাটা টেনে নিয়ে ফুলকে ডাক দিল। ফুল, আর কত ঘুমাবি? উঠ, নাম বিছানা থেকে, তোকে শাড়িটা ঠিক করে পরিয়ে দিই। নিচে মুশফিককে বসিয়ে এসেছি। বোনের কথায় লক্ষ্মী মেয়ের মতো শাড়ি ধরে বিছানা থেকে নেমে আসে ফুল। অনুর সামনে দাঁড়াতে সে ফুলের চুলে হাত খোপা করে নেয়। তারপর পরনের শাড়িটা ঠিকঠাক মতো পরিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নেয় অনু। ভাসি ভুলগুলো শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিল বিছানা থেকে। বাকি কাজ সেরে আবার ডাক দিল ফুলকে। ড্রয়িং রুমের মেঝেতে বসে মুশফিকের সাথে খেলছে শিমুল। আফরিন ডাকতেই মুশফিককে কোলে তুলে ডাইনিং টেবিলে এসে বসল সে। টুকটাক কথা শেষে নাশতার প্লেটটা সাজিয়ে শিমুলের দিকে এগিয়ে দিলেন আফরিন। ছেলেকে খাবার প্লেটটা দিয়ে আলতো কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফুল উঠেছে? হ্যাঁ। কাল কি ঝড়টাই না গেল মেয়েটার উপর দিয়ে। আম্মু, চাচি এমন করে মারলো কেন ফুলকে? মেয়েটার পুরোটা পেট ছিলে গেছে। শিমুলের প্রশ্নে দীর্ঘ শ্বাস ছাড়েন আফরিন। জায়ের এমন ব্যবহার যে তাকে ভাবায় না তা না। বিয়ে হয়ে আসার পর থেকেই এমন ব্যবহার করছেন সবার সাথে। হাজার চেষ্টা করে ও মুর্তা খান ঠিক করতে পারেননি। শেষে নিজের সাথে কোয়ার্টারেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু পাল্টানি। তারপর ফুল যখন জোহরা খানের গর্ভে আসে তখন মায়ের কথায় জোহরাকে আবার বাড়ি রেখে গিয়েছিলেন মুর্তা। ফ্রেশ হয়ে সবে নিচে নেমেছে ফুল। পরনে এখনও কুঁচকে যাওয়া শাড়িটা, চুলগুলোতে এখন বেনি পাকানো। শিমুল বুঝল বেনুনিটা অনুই করে দিয়েছে। না হলে এই মেয়ে যে পরিমাণ অলস, সকালবেলাতে চুলে বেনি পাকানো তার জন্য যুদ্ধ সম। শিমুলকে পাশ কাটিয়ে টেবিলের অপর পাশে গিয়ে প্লেট নিয়ে নিজের জন্য নাশতা সাজিয়ে নিল ফুল। জগ থেকে পানি নিয়ে গ্লাস ভর্তি করে বসতে নিতেই শিমুল বাদ সাধল। শান্ত কণ্ঠে বলল, আমার পাশের চেয়ারে বস। শিমুলের কথায় চুপচাপ তার পাশের চেয়ার টেনে বসে পড়ে ফুল। কোনো দিকে না তাকিয়ে নিজের নাশতা খাওয়ায় মনোনিবেশ করল। শিমুল খাওয়ার ফাঁকে ফাঁকে কয়েকবার আর চোখে তাকায় ফুলের দিকে। কেন যেন মেয়েটার দিকে বারবার তাকাতে ইচ্ছে করছে তার। ফুল পানির গ্লাসটা নিতে হাত বাড়াতেই তার ঘাড়ের পাশটা আঁচল খসে পড়ে। তাতেই দৃশ্যমান হয় ঘাড়ের পাশটা এখনও লাল হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শিমুল। পড়াশোনার কি খবর তোর? সামনে তো টেস্ট পরীক্ষা। শেষ কবে স্কুলে গেছিলে? খাওয়ার মাঝে যেন শিমুলের মুখ থেকে এই কথা আশা করেনি ফুল। পরোটা চিবোতে চিবোতে সে বলল, মঙ্গলবারে। আজ কি বার? বুধবার। পাক্কা এক সপ্তাহের বেশি স্কুলে যাসনি। কাল যেন তোকে স্কুলে যেতে বলতে না হয়। আচ্ছা। হাত ধুতে চলে যায় শিমুল। কাদো কাদো চোখে সেদিকে তাকিয়ে বাকি নাশতাটুকু শেষ করে উঠে পড়ে ফুল। কাল যদি স্কুলে যাওয়া লাগে তাহলে এখনই বাড়ির কাজগুলো শেষ করে নিতে হবে। কোনো পড়া থাকলে সেটাও মুখস্থ করতে হবে। বিজ্ঞান স্যারের পড়া না শিখলে পিছের চাল চামড়া নিয়ে আর বাড়ি ফেরা লাগবে না।
সেই আশা জলাঞ্জলি দিয়েই স্কুলে যেতে হবে। রাত 12টা বাজে। খানবাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শিমুল আর শাওন বাদে। শাওন আর শিমুল ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে। দুই ভাইয়ের হাতেই দুটো স্পিডের ক্যান। চন্দ্রহীন আকাশের দিকে তাকিয়ে শিমুল বলল, ভাইয়া, আমি কি করব বুঝতে পারছি না। আমি নিজেই চলে আব্বুর টাকায় ফুলের দায়িত্ব কিভাবে পালন করব? এত ভাবছিস কেন? আমি জানি আমার ভাই সব পারবে। যদি ওর দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারি তখন? বাদ দে, এত চিন্তা করিস না। যখন দায়িত্ব পালনে ব্যর্থ হবি তখন দেখা যাবে না। ফুলের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে শিমুল। তার পরনে বাসার ট্রাউজার আর টি শার্ট, পায়ে সাধারণ স্লিপার, চোখে কালো ফ্রেমের চশমাটা। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে কেবল ফ্রেশ হয়েই ফুলের স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। ক্লাসরুমে গণিত স্যার ক্লাস নিচ্ছেন। ক্লাস শেষ পর্যায়ে, আর 5 মিনিট পরেই টিফিন পিরিয়ডের ঘণ্টা পড়বে। ঘড়িতে আরেকবার সময় দেখে নিল শিমুল। 9:58। দেখতে দেখতেই দপ্তরি ঘণ্টা দিলেন। একে একে সবাই ক্লাস থেকে বেরিয়ে আসা শুরু করতেই শিমুল সরে পাশে দাঁড়িয়ে পড়ল। ফুল বেরোতেই সে ডাক দিল ফুলকে, কিন্তু মেয়েটার বাইরে যাওয়ার এতই তাড়া যে শিমুলের ডাক উপেক্ষা করে দৌড় দেয়। শিমুল বড় বড় পায়ে এগিয়ে গিয়ে টেনে ধরল ফুলের বাম হাত। বান্ধবী মারিয়া ভেবে হাতটা ছুঁড়ে মারে ফুল। রাগে গজগাজ করতে করতে বলল, আল্লাহর বস্তে হাত ছাড় বোন, ওয়াশরুমে যাব। কপাল কুঁচকে আসে শিমুলের। অবাক কণ্ঠে বলল, মানে কি? তোর কণ্ঠ পাল্টে গেল কি করে? কথা শেষে পাশ ঘুরতেই ভূত দেখার মতো চমকে উঠল ফুল। ফুলকে কোনো কথা বলতে না দিয়ে হাত টেনে নিচতলার কমন রুমের দরজার সামনে এসে থামে শিমুল। 5 মিনিট দাঁড়াচ্ছে, যা করার জলদি করবি, যা। শিমুলের থেকে ছাড়া পেয়ে কমন রুমে ঢুকে পড়ে ফুল। ফুল যেতেই শিমুল আরেকটু সরে দাঁড়ায় কমন রুমের দরজা থেকে। স্কুলের মাঠের দিকে তাকালো সে। ফুল যাওয়ার 10 মিনিট পেরিয়েছে, এখনও তার ফেরার নাম নেই। কয়েকবার ঘাড় কাত করে রুমে উকি দিয়েছিল শিমুল, কিন্তু ফুলকে দেখেনি সে। এই দরজা ছাড়া কমন রুম থেকে বেরোবার দ্বিতীয় কোনো দরজাও নেই। বিরক্তিতে ভ্রুদ্বয় কুঁচকে আবারও ঘড়িতে চোখ বুলিয়ে পাশ ফিরতেই ফুল বেরোল। শিমুলের পাশে এসে গদগদ কণ্ঠে বলল, বেশি দেরি করে ফেলেছি শিমুল ভাই। ফুলের পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে শিমুল বলল, কিছু বলিস? তুই তো একেবারে 4 মিনিট 59 সেকেন্ডে চলে এসছিস। সত্যি? কি বলেন? এতক্ষণে মাত্র 5 মিনিট হয়েছে? ইডিয়েট। শিমুলের কথায় কান না দিয়ে ফুল আবার বলল, আপনি স্কুলে এসেছেন কেন শিমুল ভাই? সকালে নাস্তা করে আসিস না কেন? শিমুলের তীক্ষ্ণ চোখের চাহিনিতে ভয় গুটিয়ে যায় ফুল। চোখ নামিয়ে নেয় সে। মিনমিনে কণ্ঠে শুধায়, এমনি খিদে ছিল না। শিমুল জানে ফুলের না খেয়ে আসার কারণ। সকালে মিষ্টি পিঠে বানানোতে না খেয়েই চলে এসেছে ফুল। বেশি ঝাল না খেতে পারলেও মিষ্টির সাথেও সখ্যতা নেই ফুলের। মেয়েটা না খায় টক, না খায় মিষ্টি, আর না ঝাল। ঝাল খেলেই কেটে কেটে এক অবস্থা করবে, তখন চোখের পানি আর নাকের পানি আলাদা করা মুশকিল। ভেবে শিমুল বলল, চল। কোথায় যাব? ফুলের কথার উত্তরে দেবার প্রয়োজন বোধ করে না শিমুল। বড় বড় পায়ে এগিয়ে গেল স্কুলের গেটের দিকে। তার পেছনে ছুট লাগায় ফুলও। তাদের এতক্ষণের কথোপকথনগুলো দূর থেকে উগ্র মেজাজে একজোড়া চোখ পরখ করছিল। মেয়েটা আর কেউ না, ফুলেরই ক্লাসমেট রুহি। রুহি শিমুলকে পছন্দ করে। শিমুলের সাথে দেখা হওয়ার জন্য শিমুল বাড়ি ফিরলেই মাঝে মাঝে ফুলকে ডাকতে যায়, কিন্তু শিমুল তা কোনো কালে গুরুত্ব দিয়েছে কিনা তা সন্দেহ। কিন্তু ফুলের সাথে শিমুলের এত কথা বলাটা ঠিক পছন্দ হলো না রুহির। আগ থেকেই ফুলকে খুব একটা পছন্দের করে না সে। এখন শিমুলের সাথে দেখে তো রাগে গা জ্বলে যাচ্ছে তার। স্কুলের পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। ফুলকে সাথে নিয়ে সেই রেস্টুরেন্টে এসে বসল শিমুল। দুজনের জন্য 2টো বার্গার আর ওরিও শেক অর্ডার দিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে আছে সে। সত্যি বলতে শিমুলের ঘুম এখনো পুরো হয়নি। দুই ভাই কাল রাত 2টো অবধি ছাদে বসে কথা বলেছিল। তারপর রুমে এসে ল্যাপটপ নিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করেছিল শিমুল। একসাথে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল সে। সকালে আফরিন খান তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিল কি নাশতা খাবে। শিমুলেরও সকালে খুব একটা পছন্দ না মিষ্টি খাবার, তাই আফরিন জানতে গিয়েছিলেন। তখনই শুনেছিল সকালের নাশতা না খেয়েই স্কুলে চলে এসেছে ফুল। তারপর আর কি, নিজের ঘুমের 12টা বাজিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে এখন রেস্টুরেন্টের টেবিলে মাথা নামিয়ে শুয়ে আছে। ফুল মুগ্ধ চোখে চারপাশ অবলোকন করছে। বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে প্রাইভেট, এই পর্যন্তই তার দৌড়। একা বা বান্ধবীদের সাথে টয়টয় করা তার মোটেই পছন্দ না, তাই স্কুলের পাশ হওয়াতেও ফুলের এই রেস্টুরেন্টে আসা হয়নি কখনো।
চারপাশ দেখে শিমুলকে ডাকলো ফুল। শিমুল ভাই, হুম, আপনি কিভাবে জানলেন যে আমি নাস্তা করিনি সকালে? আম্মু বলেছিল। ও, আপনি ঢাকা ফিরবেন কবে শিমুল ভাই? ফুলের প্রশ্নে টেবিল থেকে মাথা তুলল শিমুল। ভ্রু কুচকে ফুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কেন? থতমত খায় ফুল। গ্লাসে আবৃত দেওয়ালটার বাইরে চোখ বুলিয়ে দেওয়ালের পাশে থাকা ফুলশূন্য কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে বলল, এমনি। কাল বিকেলে কিছু লাগবে তোর? দুদিকে মাথা নেড়ে না বোঝায় ফুল। কিছু বলতে গিয়েও গিলে নিল সে। ফুলের উসখুস করা দেখেই শিমুল বুঝে ফেলে যে সে কিছু বলতে চেয়েও চেপে যাচ্ছে। শীতল কণ্ঠে শিমুল শুধালো। যা বলতে চাইছিস নির্দ্বিধায় বল, বকা দেব না। শিমুল থেকে অভয় পেয়ে মুখ খুলল ফুল। আপনি ঢাকা গেলেও কি আমি আপনার ঘরে ঘুমাবো শিমুল ভাই? কিঞ্চিত ঠোঁট এলিয়ে হাসে শিমুল। তা ফুলের আঁখি গোচরেই থেকে গেল। হাসি শেষে শিমুল উত্তর দিল, তোর ইচ্ছা। আচ্ছা। ততক্ষণে ওদের অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছে। নিজের দিকে একটা বার্গার আর ওরিও শেক নিয়ে বাকিটা ফুলের দিকে এগিয়ে দিল শিমুল। খাওয়া শেষে বিল পে করে ফুলকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো সে। ফুলকে স্কুলের গেট অবধি এগিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় শিমুল। বাড়ি ফিরে শিমুল আবার ঘুমিয়ে পড়েছিল। উঠেছে একটু আগে। শাওয়ার নিয়ে মাত্রই বের হয়ে ওয়াশরুম থেকে। চুল মুছতে মুছতে বারান্দায় গিয়ে টাওয়ালটা নেড়ে দিয়ে রুমে আসতেই তার ফোনটা বেজে উঠল। কাবার থেকে টি শার্টটা নিয়ে বিছানায় রেখে ফোনটা হাতে নিল। তার বন্ধু ইমন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে ধরল শিমুল। কি রে ভাই, বাড়িতে গিয়ে কি আমাদের ভুলে টুলে গেলি নাকি? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? একে তো ফোন দেসনি, এখন আবার পাত্তাই দিচ্ছিস না। হেয়ালি রাগ ইমন, তুই কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। তোর লাইলি ফোন দিয়েছিল তোকে, ধরিসনি কেন? ইমনের কথায় মেজাজ বিগড়ে যায় শিমুলের। এই ফালতু কথা বলার জন্য তাকে ফোন দিয়েছে এখন? রাগে গজগজ করতে করতে শিমুল বলল, আমার সামনে একদমই বড় লোকের বিগটা জমা এটার হয়ে সাফে গাইতে আসবে না। দ্বিতীয়বার এমন করলে তোকেও ব্লক দিব। শিমুলের কথায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে ইমন। ধীর কণ্ঠে সে বলল, আজ 2 বছর ধরে রাইসা তোর পেছনে ঘুরছে, একটু তো পাত্তা দিতেই পারিস মেয়েটাকে। তোর জন্য অন্য কোনো ছেলের দিকে তাকায়ও না হোক। হ্যাঁ, তাকায় না, কিন্তু বিছানায় শুয়ে পড়তে দেরি করে না। শিমুলের কথার মানে বুঝল না ইমন। ফের জিজ্ঞেস করবে তার আগেই কল কেটে দিল শিমুল। বন্ধুর আচরণে হতাশ ইমন বিড়বিড় করে বলল, শালা আমারও কপাল, এমন সুন্দর বড়লোকের মেয়ে যদি আমার পিছনে ঘুরতো তাহলে এখনই বিয়ে করে ঘর জামাই থেকে যেতাম, শুধু ঘুমাতাম আর খেতাম। যার যা পছন্দ না আল্লাহ তাকেই তা দেন। কি ভাগ্য আমার। ইমনের বিড়বিড় করার মাঝেই আবার ফোন দেয় রাইসা। দেখেও না দেখার ভান ধরে ফোনটা সাইলেন্ট করে দেয় ইমন। শক্ত কণ্ঠে নিজের সাথে নিজেই বলল সে, আমার বন্ধু তোমায় পাত্তা দেয় না, এবার থেকে আমিও দিব না। আজ ভোরের ট্রেনেই ঢাকা ফিরে গিয়েছে শিমুল। রাতে আবার ইমন ফোন দিয়েছিল। কাল নাকি ক্লাস আছে, তাই সকাল 5টার ট্রেন ধরেছিল শিমুল। ফুল তখনও ঘুম থেকে ওঠেনি, তাই আফরিন খানকে ফুলের পাশে শুইয়ে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল। মেয়েটা একা ঘরে ঘুম ভেঙে গেলে ভয় পাবে ভেবে আর রিস্ক নেয়নি সে, তাই মাকে বাবার পাশ থেকে তুলে ফুলের পাশে শুইয়ে গিয়েছিল। রাত 10টা বাজে। বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। আকাশের অবস্থা বেগতিক। রাতের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। হলের বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল, হাতে তার ফোনটা। মায়ের ফোনে ফোন দিয়েছিল, কিন্তু ধরেননি তিনি। দুপুরে কথা হয়েছিল, কিন্তু তখন ফুল স্কুলে ছিল, তার সাথে কথা হয়নি তখন। বিকেলে তার ক্লাস ছিল, সন্ধ্যায়ও অনলাইনে ক্লাস করেছিল। ব্যস্ততার মাঝে আর ফোন দেওয়া হয়নি, তাই এখন সুযোগ পেয়েই ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। রুমে সবাই আছে, তাই কথা বলতে পারবে না, এই জন্য বারান্দায় এসেছে সে। তার ভাবনার মাঝেই বিফ বিফ করে ফোনটা বেজে উঠল। আফরিন খান ফোন দিয়েছে দেখে ফোনটা রিসিভ করে কানে ধরল। আলতো কণ্ঠে সালাম দিল আফরিনকে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আব্বু কোথায়? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু অফিসে। ও, আব্বু কোথায়? ওর ঘরে মুশফিককে ঘুম পাড়াচ্ছে। ফুল কোথায় আম্মু? ছেলের প্রশ্নে হাসলেন আফরিন। সরল কণ্ঠে বললেন, ওর ঘরে পড়ছে মনে হয়। কিছুক্ষণ নীরব থাকল শিমুল। কিভাবে মাকে বলবে ফুলকে ফোন দিতে? শিমুলের নীরবতা যেন বুঝে নেয় আফরিন খান। অমায়িক হেসে বললেন, কথা বলবি ফুলের সাথে? ফোন দিব ওকে? দিলে মন্দ হয় না। কথা শেষে শব্দ করে হেসে ওঠে শিমুল। তার সাথে তাল মেলালেন আফরিন খানও। লাইন ধর, আমি দিচ্ছি। নিজের ঘর থেকে বেরিয়ে ফুলের ঘরে গেলেন।
ফুলের দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। তিনি এগিয়ে এসে ফোনটা বাড়িয়ে দিলেন ফুলের দিকে। ফুল ধর, শিমুল কথা বলবে তোর সাথে। বড় চাচির ডাকে পড়ার টেবিল থেকে উঠে এসে ফোনটা হাতে নিল ফুল। ফুলের কণ্ঠ শুনে বুক ধুকপুক করে ওঠে শিমুলের। আচ্ছা, সকালে যখন তাকে নিজের পাশে পায়নি তখন কেমন লেগেছিল মেয়েটার? সেও কি শিমুলকে মিস করছে? জিভ দিয়ে বার কয়েক ঠোঁট ভেজালো শিমুল। গলা কাঁপছে তার। ফুল ফোন হাতে নিয়ে ধীর কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। তড়িৎ গতিতে উত্তর দেয় শিমুল। কাঁপা কাঁপা গলায় বলল, ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? ভালো, আপনি? কিছুক্ষণ চুপ থাকল শিমুল। সে কি আদৌ ভালো আছে নাকি খারাপ আছে জানে না সে, তবে বুকের বাঁ পাশটা কারো কথা ভেবে যাচ্ছে। তার ভাবনায় হৃদস্পন্দন বাড়ছে কমছে। ভাবনা শেষে শান্ত কণ্ঠে শিমুল বলল, আলহামদুলিল্লাহ। কি করছিস? বই গোছাচ্ছি। পড়া শেষ? হ্যাঁ। কাল করা ফুলের প্রশ্নটা মনে পড়তেই শিমুল শুধালো। ঘুমাবি কোথায়? শিমুলের প্রশ্নে চুপ হয়ে যায় ফুল। কিছুক্ষণ ভেবে সে আবার শিমুলকে জিজ্ঞাসা করল। জানি না, কোথাও ঘুমাবো শিমুল ভাই। মুচকি হাসে শিমুল। দু আঙুলের সাহায্যে কপাল চুলকে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ঘরে ঘুমোতে ভয় পাবি? না পেলে ঘুমোতে পারিস। আচ্ছা। আবার চুপ হয়ে যায় দুজনে। নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু শিমুলের যে ফুলের কণ্ঠ শুনতে ইচ্ছে হচ্ছে। দুদিনেই কি বাজে অভ্যেসে পরিণত হয়েছে মেয়েটা। পড়াতেও মন বসাতে পারছে না, শুধু ইচ্ছে করছে বাড়ি ছুটে যেতে। কল কেটে দেবো শিমুল ভাই। ফুলের কথায় নিজের উল্টোপাল্টা ভাবনা থেকে বেরোয় শিমুল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কি বলবে তাই খুঁজল সে, কিন্তু কোনো কথাই আসছে না মাথায়। সব কেমন গুলিয়ে যাচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। ফোনটা আম্মুকে ফেরত দেওয়া লাগবে না, ভয় পেলে কল দিস। আচ্ছা। খেয়েছিস রাতে? হ্যাঁ, আপনি? আচ্ছা রাখ, আল্লাহ হাফেজ। আমার ঘরেই কিন্তু ঘুমাবে। আচ্ছা। কল কেটে দেয় ফুল। কল কাটতেই বড় বড় করে শ্বাস নেয় শিমুল। পকেটে ফোনটা রেখে দুহাতে মুখ চেপে হেসে ওঠে। শিমুলের হাসির সাথে হেসে ওঠে তার দু চোখ। হাসির মাঝে হঠাৎ পিঠে কারো চাপ্পড় মারাতে পেছনে ফিরে তাকালো শিমুল। হাসি হাসি মুখে ইমন দাঁড়িয়ে আছে। শিমুলকে তাকাতে দেখে শিমুলের ঘাড়ে হাত চেপে ইমন বলল, কি রে ভাই, একা একা হাসছিস কেন? এমনি। রাইসার সাথে কথা বললি নাকি? নিমিষেই অন্ধকার হয়ে যায় শিমুলের মুখ। গজগজ করতে করতে সে বলল, তোর নষ্ট মুখ আর খুলবি না, যত সব। শুনেছি রাইসা নাকি আজও তোকে ভার্সিটিতে খুঁজেছে, আকাশকে ধরেছিল। তাতে আমার কি? আমাকে তুই বল তো ভাই। কি বলবো? রাইসাকে পাত্তা দিস না কেন? এমন বড় লোকের একমাত্র মেয়ে পেলে আমি বিয়ে করে ঘর জামাই থেকে যেতাম। তো থাক না। আমাকে তো আর পাত্তা দেয় না। যাই হোক, অ্যাসাইনমেন্ট শেষ করেছিস? আমাকে একটু দেখাস তো। শব্দ করে হেসে ওঠে শিমুল। ভ্যাবা চাকা খায় ইমন। এভাবে না হাসলেও পারিস। হতে পারে একটু কম ব্রিলিয়ান্ট তোর থেকে, তাতে কি? ঠিক আছে, দেখাবো, চল। দুই বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে রুমে ফিরে গেল। রুমে এসেই আবার ল্যাপটপটা নিয়ে বসে শিমুল। বাকি পড়াটুকু সেরে তারপর ঘুমাতে যাবে। ইমন নিজের টেবিল থেকে চেয়ার আর ল্যাপটপটা নিয়ে শিমুলের টেবিলে এসে বসল। ক্লাস শেষে ভার্সিটির ক্যান্টিনে বসে আছে শিমুল, ইমন, আকাশ। তিনজনের হাতে তিনটে কোকের ক্যান। রোদের তাপে তাদের প্রত্যেক দিন বসা জায়গাটাতেও আজ বসতে পারেনি। আজ রোদের এতই তাপ যে জুতোসহ রাস্তায় হাঁটা যাচ্ছে না। পা যেন পুড়ে যাবে এমন অবস্থা। তাই ক্যান্টিনে এসে বসেছে তিনজনে। বিরক্তিতে শিমুলের কপাল কুঁচকে আছে। ঘামে চুপচুপে হয়ে আছে তার সাদা শার্টটা। কপালের পাশটাতে বরদর করে ঘাম পড়ছে। মাথার ওপর ফ্যানটাও ঘুরছে না, বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে। শিমুল, তুই যে টিউশনির কথা বলেছিলি, একটা বাচ্চা আছে, পড়াতে চাইলে আজ থেকেই যেতে পারিস। আকাশের কথায় কপালের ভাঁজ শীতল হয়ে আসে শিমুলের। চেয়ারটা আরেকটু এগিয়ে এসে বসল। কোকের ক্যানে চুমুক বসিয়ে বলল, ছেলে না মেয়ে? কোন ক্লাসে পড়ে? 5-এ। সব কথা বলা শেষ। আজ বিকেলে যাবো তাহলে। ওদের কথোপকথনের মাঝেই একটা মেয়ে এগিয়ে এলো ওদের দিকে। পরনে টপস আর জিন্স, মুখ জুড়ে কৃত্রিম প্রসাধনীর বাহার, হাতে একটা ছোট্ট পার্স। মেয়েটা আর কেউ না, আলতাফ চৌধুরীর একমাত্র মেয়ে রাইসা চৌধুরী। রাইসা এগিয়ে এসে শিমুলদের সামনে থামল। গদগদ কণ্ঠে শিমুলের উদ্দেশ্যে বলল, আমার ফোন ধরনি কেন শিমুল? প্রয়োজন বোধ করিনি। অপমানে থমথমে হয়ে ওঠে রাইসার মুখ।
আকাশ আর ইমনের দিকে একবার তাকিয়ে আবার মুখ খুলল। কেমন আছো? ভালো না থাকলে অবশ্যই এখানে থাকতাম না। ও, আমি কেমন আছি জিজ্ঞেস করলে না যে? দিব্যি দাঁড়িয়ে আছো, আবার জিজ্ঞেস করতে যাবো কেন? কথা শেষে রাইসাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল শিমুল। আর কিছু বলবে? নিজের রাগ কন্ট্রোল করে রাইসা। এখন রাগলে চলবে না, আপাতত যেই প্ল্যানটা করেছে সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। তখন দেখবে শিমুল তাকে অ্যাভয়েড করে কিভাবে, তখন মজা দেখাবে ওকে। ওষ্ঠে ফিচেল হাসি নিয়ে রাইসা বলল, আমরা সব বন্ধুরা মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করেছি, তুমি যাবে আমাদের সঙ্গে? না, আমার সময় নেই। আর আমার পেছনে ঘোরা বন্ধ করো, আমার বউ আছে। নিজের রাগ কন্ট্রোল করে রাইসা। এখন রাগলে চলবে না, আপাতত যেই প্ল্যানটা করেছে সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। সে আজ পর্যন্ত যা চেয়েছে সব পেয়েছে, শিমুল আর এমন কি। তখন দেখবে শিমুল তাকে অ্যাভয়েড করে কিভাবে, শিমুলকে সেও দেখাবে রাইসা চৌধুরীকে। ওষ্ঠে ফিচেল হাসি নিয়ে রাইসা বলল, আমরা সব বন্ধুরা মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করেছি, তুমি যাবে আমাদের সঙ্গে? না, আমার সময় নেই। আর আমার পেছনে ঘোরা বন্ধ করো, আমার বউ আছে। শিমুলের কথায় আকাশ অবাক চোখে শিমুলের দিকে তাকালো। ইমন মুখের সবটুকু কোক ছেড়ে দিল, জাগিয়ে রাইসার পায়ে লাগে। দুপা পিছিয়ে গিয়ে আবার এগিয়ে আসে রাইসা। শিমুলের ডান হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিতে নিতে বলল, তোমার এসব কথায় কিন্তু আমি তোমার পিছু ছাড়বো না শিমুল। রাইসার হাতটা নিজের হাত থেকে ঝাপটা মেরে ছাড়িয়ে নিল শিমুল। ইমনের পিঠে হাতটা মুছতে মুছতে বলল, তুমি আমার কোন কালার পেইন লাগো যে ফাজলামি করতে যাবো? আকাশ অবাক কণ্ঠে শিমুলকে জিজ্ঞাসা করল। সত্যিই তুই বিয়ে করেছিস? কিন্তু কাকে? আকাশের কথায় তাল মেলা ইমন। শিমুলের পাশে দাঁড়িয়ে বলল, ভাই, এই অঘটন কখন ঘটালি? আমাকে তো একবারও বললি না। আকাশের প্রশ্নে হাসি ফুটে ওঠে শিমুলের ওষ্ঠে। এতক্ষণ গরমে রক্তি হওয়া দু গালে এবার লজ্জার রক্তি মাভা ফুটে ওঠে। ফের চেয়ারে বসে কাঁচের দেওয়ালের বাইরের আকাশের দিকে তাকিয়ে হেসে ওঠে শিমুল। চশমাটা ঠিক করে বলল, শিমুলের ফুল বউ। ইমন অবাক কণ্ঠে উত্তর দিল, ফুল তোর চাচাতো বোন? হুম। এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনেছিল রাইসা। শিমুলের এমন রিয়াকশন দেখে তার বোঝা হয়ে গেছে শিমুল যা বলছে তা সত্যি। হেসে হেসে আর যাই হোক, শিমুল মিথ্যে বলার ছেলে না। ইমনকে সরিয়ে শিমুলের শার্টের কলার চেপে ধরল রাইসা। রাগী চোখে হিস হিসে এসে বলল, তুমি যাকে ইচ্ছে বিয়ে করো, আমি তোমাকে আমার করেই ছাড়ব। আমার 3 বছরের চেষ্টা ওই 2 দিনের মেয়ের জন্য বিফলে যাবে না। তড়িৎ বেগে নিজের কলার থেকে রাইসার হাত ছাড়িয়ে রাইসার বাম গালে চড় বসায় শিমুল। হঠাৎ আক্রমণে দুপা পিছিয়ে পিলারের কর্নারে ধাক্কা খায় রাইসা। অগ্নি চোখে শিমুলের দিকে তাকালো সে। তার চোখের চাহনি উপেক্ষা করেই শিমুল শুধায়, কাকে বলছো দুদিনে মেয়ে? ও আমার স্ত্রী, ভালোবাসি ওকে আমি। আর একটা বাজে কথা বললেও অপর গালটা ব্রাশন ছাড়া লাল করে দেব। রাইসাকে শান্ত কণ্ঠে হুমকি দিয়ে বড় বড় পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে শিমুল। কোমরে হাত বেঁধে জোরে জোরে বার কয়েক শ্বাস ফেলল। ততক্ষণে তার পেছন পেছন ইমন আর আকাশও বেরিয়ে এসেছে ক্যান্টিন থেকে। আকাশ শিমুলের পিঠে হাত রেখে জিজ্ঞেস করল, ঠিক আছে, করব ক্লাস। আকাশের কথায় ওর দিকে চোখ তুলে তাকালো শিমুল। শিমুলের এমন শান্ত দৃষ্টির মানে বোঝে না ইমন। কিছু বলে মার খাওয়ার চান্সও নিল না, তাই মুখে আঙুল চেপে চুপ হয়ে গেল সে। আধ ঘন্টা হবে হলে ফিরেছে শিমুল। মাইত্রী শাওয়ার নিয়ে এসেছে সে। সকালে বেরিয়েছিল হল থেকে, এখন সন্ধে হয়ে এসেছে। টিউশনটা পড়িয়ে আসতে আসতেই আজ এত দেরি হয়েছে তার। খিদেও পেয়েছে শিমুলের। ট্রাউজার পরে উদম শরীরে তাওয়ালটা ঘাড়ে নিয়ে বিছানায় এসে বসল। ফোনে চার্জ ছিল না, ভার্সিটিতে বন্ধ হয়ে গিয়েছিল, তাই চার্জে দিয়ে গিয়েছিল শাওয়ারে। মাইত্রী 20% হয়েছে। চার্জ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকল শিমুল। আফরিন খানের নাম্বারটা বের করে কল দিল ওনাকে। প্রথমবারে কলটা কেটে গেল। আবার ফোন দেয় শিমুল। এবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ করল কেউ। শিমুল ফোনটা কানে নিতেই ঘুম ঘুম কণ্ঠে ফুল সালাম দেয়। আসসালামু আলাইকুম। ফুলের কণ্ঠে শুনে অবাকের সাথে সাথে খুশিও হলো শিমুল। খুশির তোপে সে কী বলবেই তাই খুঁজে পাচ্ছে না। বহু কষ্টে হাসি আটকে সালামের উত্তর নিল শিমুল। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আম্মু কোথায়? তুই ফোন ধরলি যে? বড় চাচি আর আম্মু বাজারে গেছে। চাচি যাওয়ার আগে ফোনটা আমার পাশে রেখে গিয়েছিল। ও, কেমন আছিস? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছিলি বুঝে? জি। আজ স্কুলে গিয়েছিলে? জি। আচ্ছা, তোর পরীক্ষার আরো কতদিন বাকি? 3 মাস। ফুল উত্তর দিতে দিতে শিমুল বিছানায় শরীর এলিয়ে দিল। ক্লান্তিতে চোখ খুলে রাখাও দায় শিমুলের। সারাদিন ক্লাস শেষে আবার টিউশনি, তার ওপর যেই গরম পড়েছে। রং ধসে যাওয়া সিলিংটার দিকে তাকিয়ে 2 আঙুলের সাহায্যে কপাল চুলকে মুচকি হেসে বলল, অনু আপু তো পরশু ঢাকায় ফিরবে, তুই আসবি? আম্মু দিবে না? আমি বললেও দিবে না?
আসতে বলার সে অধিকার আছে নিশ্চয়ই। শিমুলের কথায় হাঁসফাঁস করে ওঠে ফুল। শিমুলের মুখে অধিকারের কথা শুনে ফুলের মনে পড়ে যায় আজ টিফিন পিরিয়ডে রুহির করা প্রশ্নটার কথা। কাট কাট কণ্ঠে রুহি তখন জিজ্ঞেস করেছিল, কোন অধিকারে শিমুল ভাইয়ের সাথে তুই ওই দিন রেস্টুরেন্টে গিয়েছি? ফুল তখন উত্তর দিতে পারেনি কোন অধিকারে সে শিমুলের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। ফুলকে চুপ থাকতে দেখে শিমুল আবারও বলল, বাদ দে, একটা গান শুনবি ফুল? শিমুলের কথায় কিছুক্ষণ চুপ থেকে কি বলবে তাই ভাবল ফুল। দাঁত দিয়ে নখ কেটে জবাব দিল সে। আচ্ছা। শিমুল গলা পরিষ্কার করে থেমে গান ধরল। ধীরে ধীরে চেনা ভিড়ে অচেনা বাড়াবাড়ি, অবুঝ মন কি জ্বালতন এ কেমন আহাজারি, চল না সুজন মিলে দুজন আর একটু কবুল করি, দেখুক লোকে অবাক চোখে ছায়া যে শুধু তোরি, চল না সুজন মিলে দুজন অচেনা শহর গড়ি, সে শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি। শিমুলের গান শেষ হতেই অবাক কণ্ঠে প্রশ্ন করল ফুল, অর্ধেক থেকে গান গাইলেন যে? মাথা চুলকে ঠোঁট এলিয়ে হাসে শিমুল। কি সুন্দর সেই হাসি! তার হাসির সাথে হাসে দু চোখ, গালে ছোট্ট করে দেখা দেয় একটা টোল। কারণ অর্ধেক গানটা আমার ভালো লাগে। আচ্ছা। তোর কি রং পছন্দ ফুল? সাদা। আপনার? আমারও। ফুল কিছু বলবে তার আগেই বিকেলে তার পাশে ঘুমানো মুশফিক জেগে উঠে কান্না শুরু করল। ফুল ফোনটা সামনে রেখে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মুশফিককে কোলে তুলে নিল। বুকের সাথে মিশিয়ে কোমল কণ্ঠে বলল, ওলে আব্বু কাঁদে না, এই তো মনি আব্বু মুসু পাখি। কি হয়েছে পাখিটার? মুশফিকের ফোলা আদুরে গালগুলোতে টপাটপ কয়েকটা চুমু খায় ফুল। বুকের সাথে শক্ত করে চেপে জিজ্ঞেস করল, কি খাবে আমার বাবাটা? মনি এক্ষুনি নিয়ে আসবে। দু হাতে চোখ ঢলে ফুলের ঘাড়ে শুয়ে কাঁদো কাঁদো কণ্ঠে মুশফিক বলল। বিছানা থেকে নামতে নিতেই ফোনের দিকে চোখ পড়ে ফুলের। আটকে ওঠে সে। এতক্ষণ শিমুল ভাই কলে ছিল। মুশফিককে এক হাতে ধরে অপর হাতে ফোনটা কানে ধরল ফুল। ভয়ে ভয়ে শিমুলকে ডাকল সে। শিমুল ভাই। বল। এখন ফোনটা রাখি, মুসুর খিদে পেয়েছে। আচ্ছা, বাচ্চার সাথে মাও যেন কিছু খেয়ে নেয়। কি বলেন শিমুল ভাই? ওকে, ওকে খাইয়ে পড়তে বসিস। আল্লাহ হাফেজ। কল কেটে পাশেই ফোনটা রেখে দেয় শিমুল। যাক, ফুল তার বিড়বিড় করে বলা কথাটা শোনেনি। শিমুলের মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা। মুশফিকের মতো তার আর ফুলের একটা বাচ্চা থাকলে মন্দ হতো না। কি সুন্দর মেয়েটা মুশফিককে সামলাচ্ছিল। যতটা ছোট সে ফুলকে ভেবেছিল ততটাও ছোট না মেয়েটা। অ্যাটলিস্ট বাচ্চা সামলানোর মতো বড় সে। কিন্তু বাচ্চার বাবাকে সামলাতে না পারলে বাচ্চা আসবে কোথা থেকে? আচ্ছা, ফুল তাকে সামলাতে পারবে? নিজের মনের ভাবনাগুলো চিন্তা করে একা নিজেই এক পশলা হাসে শিমুল। আচ্ছা, সত্যিই তাদের বাচ্চা হলে কি নাম রাখবে? ইস, সব এত ভালো লাগছে কেন তার? পৃথিবী সুন্দর, তার ফুল সুন্দর, সেই সাথে তার ভাবনাগুলোও সুন্দর। শিমুল ঢাকা গিয়েছে আজ 18 দিন। প্রতিদিন ফুলের সাথে ফোনে তার টুকটাক কথা হতো এই অবধি। ফুলের প্রতি শিমুলের অনুভূতিগুলো গাঢ় হলেও ফুলের মনে শিমুলকে নিয়ে সাধারণ অনুভূতি। অনু ঢাকায় ফিরে গেছে আজ 2 দিন হতে চলল। মুস্তাকিম আর মুর্তা খানও সেনানিবাসে ফিরে গেছেন। মেয়ের বিয়ে উপলক্ষে দুজন 7 দিনের ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল। ছুটি শেষ হতেই দুজনে আবার চট্টগ্রাম ফিরে গেছেন। বাড়িতে এখন আফরিন, জোহরা, ফুল আর শাওন। শাওন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাই দিনের বেশিরভাগ সময়ই তার বাড়ির বাইরে থাকা হয়। শাওন বাড়ির মোড়ের ফুচকা দোকানটার সামনে এসে বাইক থামালো। শাওনের সাথে ফুলও আছে। বাইক থেকে নেমে দোকানের সামনে এসে দাঁড়ালো দুজনে। দুজনের হাতে দুটো হেলমেট। 2 ভাই বোন আজ একসাথে ঘুরতে বেরিয়েছে। শাওনের বেতন পাওয়ার উপলক্ষেই ট্রিট দিচ্ছে ফুলকে। প্রতিবার বেতন পেলেই শিমুল আর ফুলকে আলাদা করে ট্রিট দেয় শাওন। সেই সুবাদে এবারও তার ব্যতিক্রম হয়নি। দোকানি ছেলেটাকে ডেকে 2 প্লেট ফুচকার অর্ডার দিয়ে ফুলকে নিয়ে একপাশ হয়ে বসল শাওন। পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বের করে ফুলের হাতে দিতে দিতে সে বলল, আজ শিমুলের সাথে কথা হয়েছে তোর? না, কেন ভাইয়া? কেন মানে কি বোকা? শিমুল তোর জামাই লাগে, ওর খোঁজ খবর নেওয়া তোর বউগত অধিকার। শাওনের কথাগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে গিলছে ফুল। শাওন কি বলছে তা কিছুই তার মাথার মধ্যে ঢুকছে না। অবাক কণ্ঠে ফুল প্রশ্ন করল, বউগত অধিকার কি শাওন ভাই? কপাল চাপড়ায় শাওন। করুণ কণ্ঠে উত্তর দিল সে, এই জন্যই তো বলি তুই এত বোকা কেন, কারণ তুই শিমুলের বউ। শিমুল ভাই বোকা নাকি? বোকা হলে বুঝি বইটা পড়তে পারতো? হ্যাঁ, ও বোকাই। না, শিমুল ভাই বোকা না। প্রমাণ দে তাহলে। কি প্রমাণ দেব? ফুলের কথায় কুটিল হাসে শাওন। কোলের হেলমেটটা সামনের টেবিলে রেখে পকেট থেকে ফোনটা বের করল সে। ডায়াল লিস্টে গিয়ে শিমুলের নাম্বারটা বের করে।
কুটিল হেসে ফুলকে বলল, তুই এখন শিমুলকে ফোন দিয়ে বাড়ি ফিরতে বলবি এবং এটাও বলবি যে তুই ওকে মিস করছিস। শাওনের কথায় চোখ বড় বড় করে অবাক কণ্ঠে ফুল শুধালো, কিন্তু এই কথা বলে কিভাবে প্রমাণ হবে যে শিমুল ভাই বোকা না? সেটা আমার ব্যাপার। কিন্তু আমি তো মিস করছি না শিমুল ভাইকে। থাক, বলা লাগবে না। বুঝলাম তোর শিমুল ভাই একটা বোকা। ফোন দাও, বলবো আমি। কল দিয়ে আমার নাম বলতে পারবি না যে আমি তোকে শিখিয়ে দিয়েছি। বলবো না, দাও। গদগদ হয়ে শিমুলের নাম্বারে কল দিয়ে ফোনটা ফুলের হাতে ধরিয়ে দিল শাওন। বহু কষ্টে নিজের হাসি চেপে কান বাড়িয়ে দিল শিমুলের কথা শোনার জন্য। ফুল ফোনটা কানে ধরতেই শিমুল রিসিভ করল। ক্লান্ত কণ্ঠে সালাম দিল সে। আসসালামু আলাইকুম ভাইয়া। শিমুলের গলা শুনতেই হাত কাঁপা শুরু করে ফুলের। শাওন কি বলতে বলেছিল তাও ভুলে গেছে সে। কাঁপা হাতে ফোনটা হাত থেকে ছেড়ে দিতেই টপ করে শাওন ধরে ফেলল। ফুলকে চোখের ইশারায় সাবধান করে আবার ফুলের হাতে ফোনটা ধরিয়ে দিল শাওন। অসহায় চোখে ফুল আবার ফোনটা কানে নিল। ততক্ষণে আরেকবার হ্যালো বলল শিমুল। হ্যালো ভাইয়া। কাঁপা কাঁপা কণ্ঠে ফুল উত্তর দিল। শাওন ভাইয়া, না আমি। ফুলের কণ্ঠ শুনতেই শীতল হয়ে আসে শিমুলের কণ্ঠ। মুখের ক্লান্তির চাপটা শীতল হয়ে আসে তার। ঢোক গিলে আলতো কণ্ঠে আরেকবার শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করল সে। ফুল, হুম। তুই কল দিয়েছিস? আনন্দে গলা কাঁপছে শিমুলের। ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছে সে। মাইত্রী ক্লাস শেষে বেরিয়েছিল তারা। পকেট ফোনটা ভাইব্রেট করতেই শিমুল ফোনটা বের করে দেখল শাওন ফোন দিয়েছে। তাই ইমন আর আকাশকে সামনে এগোতে বলে সে বারান্দার গ্রিলের সাথে এসে দাঁড়ায়। কিন্তু ফোন ধরার পর যে ফুলের কণ্ঠ শুনতে পারবে তা আশা করেনি শিমুল। কাঁধের ব্যাগের ফিতেটা বাম হাতে খামচে কাতর কণ্ঠে ফুলকে প্রশ্ন করল। কিছু বলবি না? শাওন চেপে ধরল ফুলের বাম হাত। শাওন হাত ধরতেই কোল থেকে চোখ ফিরিয়ে শাওনের দিকে তাকালো সে। করুণ চোখে শাওনকে বোঝালো সে পারবে না বলতে। তার ভয় করছে, গলা কাঁপছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শাওন অভয় দিল ফুলকে। ফোনটা একটু দূরে সরিয়ে বলল, না। তাহলে বলদের মতো কাঁপছিস কেন, বল। ফুল আবার কানো ধরল ফোন। চোখ বন্ধ করে এক শ্বাসে শুধালো, আমি আপনাকে মিস করি শিমুল ভাই। আপনি বাড়ি কবে আসবেন? এক শ্বাসে কথাগুলো বলে শাওনের হাতে ফোনটা ধরিয়ে দিল ফুল। সামনের টেবিলে রাখা পানির বোতলটা নিয়ে ঢোকঢোক করে অর্ধেকটা পানি শেষ করে ফেলল সে। এই মুহূর্তে ফুলের মুখ থেকে এমন কথা আশা করিনি শিমুল। ফুলের গড়গড় করে বলা কথাগুলো এসে লাগে শিমুলের বুকে। বাম হাতে বুক চেপে ধরে শিমুল। তপ্ত দুপুরের ধমকা হাওয়ার মতোই ছিল ফুলের সেই কণ্ঠ আর শিমুলের শোনা কথাগুলো। গরমের তপ্ত দুপুরে যেমন হঠাৎ এক পশলা হাওয়া এসে শীতল করে দেয় পথচারীর শরীর, ক্ষণে আসা সেই হাওয়া ক্ষণেই বিলীন হয়ে যায় আবার। কিন্তু সেই মাতাল করা শীতল হাওয়ার রেশ পথচারীর হৃদয়ে গেঁথে যায়, যা ভোলার মতো না। উন্মানের ন্যায় বড় করে বরকয়েক শ্বাস নিয়ে ফের শ্বাস ফেলল শিমুল। কি বলবে এই কথার উত্তরে? জীবনে এত পরীক্ষা দিয়েছে, এত প্রশ্নের সমাধান করেছে শিমুল। তাহলে ফুলের সাধারণ কথাগুলো এত জটিল ঠেকছে কেন তার কাছে? কিছু বলবে তার আগেই ভাইয়ের কণ্ঠ শুনে ফের অবাক হয় শিমুল। ততক্ষণাৎ নিজেকে সামলে নিল সে। কি অবস্থা মিস্টার শিমুল? আলহামদুলিল্লাহ। ফুল বউ কোথায়? দাঁত কেলিয়ে হাসে শাওন। ফুলের দিকে একবার তাকিয়ে ভাইকে বলল। কাঁপছে? শাওনের হাসি শুনে মেজাজ বিগড়ে যায় শিমুলের। এমন সময়ে ভাইয়ের থেকে আর যাই হোক হেয়ালিপনা সে আশা করেনি। কি সুন্দর তার বউটা কথা বলছিল, তা না, মাঝখানে তার ভাই তার লম্বা নাকটা গলিয়ে দিয়েছে। গজগজ করতে করতে শিমুল আবার বলল, কাবাবে হালটি হইতে আসার আর সময় পেল না ভাইয়া? শিমুলের প্রশ্নে জোরে হেসে উঠল শাওন। সবই আল্লাহর প্ল্যান ছোট ভাই, আমি আর কে হাড্ডি হওয়ার। আমারও দিন আসবে ভাইয়া, মনে রাখিস। দেখা যাবে ভাই আমার। রাত 11:30 বাজে। বাসের জানালার পাশের সিটে জানলার সাথে ঢেল দিয়ে বসে আছে শিমুল। পরনে কালো শার্ট আর জিন্সের প্যান্ট, হাতে কালো ফিতের ঘড়িটা, চোখে নিত্যদিনের সঙ্গী পাওয়ারি চশমাটা। পাশের সিটেই তার ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগটা। আজ বুধবার, তাই ক্লাস শেষে টিউশন পড়িয়ে হলে ফিরেই সব গুছিয়ে 10টার বাস ধরেছিল সে। বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন থেকে শুক্রবার রাতের বাসেই আবার ঢাকা ফিরে যাবে শিমুল। ভাবনা শেষে ব্লুটুথগুলো কানে গুজে নিল সে। ব্যাগের তোড়াটা হাতে ভালো করে পেঁচিয়ে ঘুমোনোর প্রস্তুতি নিল শিমুল। আরও 2-2.5 ঘন্টার পথ জেগে থেকে পার করার চেয়ে একটু ঘুমিয়ে নিলেই ভালো হবে। ফোনের অ্যালার্মে 2 ঘন্টা পরের অ্যালার্ম সেট করে চোখ বন্ধ করে নেয় শিমুল।
ফুলের রুমের হালটা করে মিয়ে রাখা দরজাটা ঢেলে ধীর পায়ে জোহরা খান রুমে ঢুকলেন। শান্ত চোখে সামনে তাকাতেই দেখলেন এলোমেলো অবস্থায় বিছানায় শুয়ে আছে ফুল। রুমের সাদা বাতিটাও বন্ধ করেনি সে। বালিশের পাশেই গণিত বই আর কাগজ কলম। বুঝলেন অঙ্ক করতে করতেই ঘুমিয়ে পড়েছে ফুল। বইগুলো বিছানা থেকে তুলে পড়ার টেবিলে রেখে বাকি বইগুলো গুছিয়ে রাখলেন জোহরা। ফুলের পায়ের কাছের কাঁথাটা টেনে গায়ে জড়িয়ে দিলেন। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসার কারণে শেষ রাতে হালকা ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডাটাও সহ্য হয় না ফুলের শরীরে। অল্পতেই নেতিয়ে পড়ে জ্বর সর্দিতে। তারপর জোহরা এগিয়ে গেলেন বারান্দার খোলা দরজাটা লাগাতে। মেয়েটা এত অগোছালো, কিন্তু হঠাৎ ওনার চোখ পড়ল বাড়ির মূল অটকে। ফুলের ঘরটা দোতলার সামনের দিকে হওয়াতে বারান্দায় দাঁড়ালে সামনের বাগান সহ বাড়ির আশপাশটা ভালোভাবেই দেখা যায়। বাড়ির দেওয়াল টপকে কেউ বাড়িতে ঢুকতার চেষ্টা করছে, এবং চেষ্টা করার দ্বিতীয় পর্যায়ে সে সফলও হয়েছে। লাফ দিয়ে দেওয়াল থেকে নামতে সাদা বাল্বের আলোতে শিমুলের মুখটা জ্বলজ্বল করে উঠল। অবাক চোখে তা পরখ করে দরজাটা বন্ধ করে। ফুলের ঘরের সাদা বাতিটা নিভিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল জোহরা। যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই আবার চলে গেলেন তিনি। শিমুল নিচের গেস্ট রুমের বারান্দার দরজা দিয়ে রুমে প্রবেশ করতেই ঘরময় বাতির আলোয় আলোকিত হয়ে উঠল। এতক্ষণ অন্ধকারে থাকার দরুন হঠাৎ চোখে আলো পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে নিল সে। চোখে আলো সয়ে যেতেই চোখ থেকে হাত সরালো শিমুল। সামনে জোহরা খানকে দেখে অবাক হল সে। শিমুল কিছু বলবে তার আগেই জোহরা বললেন, এত রাতে এভাবে বাড়ি ঢুকলে যে? তুমি আসবে তা আগে থেকে জানিয়ে রাখলেই হতো। হুট করে আসা প্ল্যান করেছিলাম চাচি, ভাবলাম তোমাদের বিরক্ত করে কি লাভ, তাই আর জানায়নি। সামনে থেকে যখনই আসবে বলে আসবে। দেয়াল টপকানোতে রিস্ক আছে। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার গরম করে দিচ্ছি। আচ্ছা। জোহরা শান্ত কণ্ঠে কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেলেন গেস্ট রুম থেকে। ওনার যাওয়ার পানে চেয়ে শিমুলও চলে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। নিজের রুমে এসে আরেক দফা অবাক হয় শিমুল। বিছানা খালি, তার মানে ফুল তার ঘরে ঘুমায়নি। ব্যাগটা টেবিলের ওপর রেখে কারবার থেকে ট্রাউজার আর টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে শিমুল। আগে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দরকার, খুব খিদে পেয়েছে তার। একা দূরে কোথাও যাওয়ার সময় খুব প্রয়োজন ছাড়া শিমুল পানিও পান করে না। সারা দিনের দৌড়ঝাঁপ শেষে এতক্ষণের জার্নি শরীরটা খুব ব্যাখ্যাও করছে শিমুলের। পরে সব দেখা যাবে, দুদিনের ছুটি তো আছেই তার। ফ্রেশ হয়ে সবে নেমেছে শিমুল। জোহরা খাবার গরম করে বেড়ে পাশের চেয়ারেই বসে আছেন। শিমুল এসে অপর চেয়ারে বসল। মাছ ভাজি, ডিম আর ডাল। দেখেই বোঝা যাচ্ছে ডাল ভাদে মাছ ডিম দুটোই মাত্র রান্না করেছেন তিনি। শিমুল কৃতজ্ঞ দৃষ্টিতে জোহরার দিকে তাকালো। জোহরাও এতক্ষণ শিমুলের দিকেই তাকিয়েছিল। শিমুল তাকাতেই চোখ সরিয়ে উঠে পড়েন তিনি। জগটা হাতে করে কিচেন থেকে পানি ভর্তি করে নিয়ে এলেন। ততক্ষণে খাওয়া শুরু করেছে শিমুল। জোহরা পানি নিয়ে আসতেই শিমুল বলল, এবার তুমি শুয়ে পড়ো চাচি, বাকিটা আমি করে নেব। শিমুলের কথায় কর্ণপাত না করেই সোফায় গিয়ে বসল জোহরা। কপালে হাত ঠেকিয়ে উপরের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন মনে মনে। গম্ভীর মুখের রেখায় একপল হাসিও ফুটেছিল বোধহয়। কি জানি, অত দূরের জিনিস শিমুল চশমা ছাড়া ঠাউর করতে পারল না। উনার থেকে চোখ ফিরিয়ে খাওয়াতে মনোনিবেশ করল সে। কিন্তু আফসোস, আরেকটুক্ষণ জোহরার দিকে তাকিয়ে থাকলে সে দেখতে পেত জোহরা খানের চোখ থেকে অবহেলায় ঝরে যাওয়া অশ্রুর ফোঁটাগুলো। কি এমন দুঃখ জোহরার তা আজ পর্যন্ত খানবাড়ির কেউ জানল না। যেই দুঃখ আজ এত বছরেও মধ্যবয়সী কঠিন জোহরার চোখ থেকে পানি ঝরাতে সক্ষম। মাঝে মাঝেই রাতে না ঘুমিয়ে সারা বাড়িময় পায়চারি করেন তিনি। উনার এই অভ্যাস সম্পর্কে খানবাড়ির বাচ্চা থেকে বড় সবাই অবগত। তাই এই মধ্যে রাতে ছোট চাচিকে জাগ্রত দেখেও অবাক হয়নি শিমুল, বরং তার কাছে এটা স্বাভাবিকই ঠেকেছে। খাওয়া শেষে প্লেট গুছিয়ে কিচেনে হাত ধুতে চলে যায় শিমুল। তার পথ পানে একবার আর চোখে চেয়ে সোফা থেকে উঠে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল জোহরা। বাকি রাতটুকু ঘুমাবেন কিনা সন্দেহ। ফুলের রুমের দরজার সামনে এসে থামে শিমুলের পাজোড়া। পাক্কা 18 দিন পর সে ফুলকে দেখতে চলেছে। লজ্জা, ভালো লাগা, অস্বস্তি, ভয় সবকিছুর মিশ্রণে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। গলা শুকিয়ে আসছে বারবার। ঢোক গিলে আলতো হাতে দরজাতে ধাক্কা দিল শিমুল। মিলিয়ে রাখার দরুন ধাক্কা দিতেই দরজাটা হাট করে খুলে গেল।
পা টিপে শিমুল রুমে ঢুকে আবার হালকা মিইয়ে দিল দরজাটা। বিছানাতে মাঝ বরাবর কাত হয়ে ঘুমিয়ে আছে ফুল। মুখটা ঠিক দেখা যাচ্ছে না এপাশ থেকে। আবছা আলোতে কিসে যেন হোঁচট খায় শিমুল। পায়ের আঙুল চেপে সোফায় বসে পড়ল সে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করতেই দেখল তার কড়া আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে। পাশেই পড়ে আছে ফুলের চুলের ক্লিপের আধ ভাঙা অংশ। শিমুলের বুঝতে বাকি রইল না যে তার বউয়ের চুলের ভাঙা ক্লিপের অংশতেই তার পা কেটেছে। ব্যথায় টন টন করে উঠে আঙুলটা। ব্যথার পরোয়া না করেই দ্রুত পায়ে এগিয়ে এসে আলতো হাতে ফুলকে কোলে তুলে নিল শিমুল। ফুল কোলে তুলতেই ফুল নড়ে চড়ে উঠল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল শিমুলের গলা। ফুল জড়িয়ে ধরতেই তার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল শিমুল। খানিক ঝুঁকে মিনমিনে কণ্ঠে ফুলের কানে মুখে শুধালো, এত সুন্দর করে যে জড়িয়ে ধরলে বউ, জেগে থাকলে তো ঠিক করে কথাও বলো না পাখি। এখন আমি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কে নেবে এর দায়ভার? থামে শিমুল। শ্বাস নিয়ে ফের আবার বলল, ও বলবে কিভাবে, তুমি তো ঘুমাচ্ছ। কথা শেষে বড় বড় পায়ে নিজের ঘরে এসে ফুলকে বিছানায় শুইয়ে অপর পাশে নিজেও শুয়ে পড়ল শিমুল। ফুলকে শুইয়ে দিতেই সে ঘুরে দেওয়ালের সাথে সিটকে গিয়ে শুল। শিমুলের সহ্য হল না এই দূরত্ব। সে কাছে থাকতেও ফুল এতটা দূরত্বে ঘুমাবে তা কোনোদিনও হতে পারে না। ফুলকে নিজের বাহুতে টেনে নিল শিমুল। হাত বাড়িয়ে কাঁথা নিয়ে মুড়ি দিয়ে ফুলসহ নিজেকে ঢেকে নিল সে। ভাদ্র মাসের মাঝামাঝি কাগজে কলমে বর্ষার অবসান ঘটেছে, অথচ আকাশ যেন তা মানতে নারাজ। বর্ষা বিদায়ের আয়োজন করেও হঠাৎ ফিরে এসে শরতে নাক গুলিয়ে বসে থাকে। শরতের দরজায় দাঁড়িয়ে থাকা সাদা মেঘকে সরিয়ে দিয়ে আচমকাই কালো মেঘের দল ঘনিয়ে আসে। মুহূর্তেই ঝমঝমি বৃষ্টি নামে ধরণীতে। বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম ভেঙে যায় ফুলের। বৃষ্টি হওয়ার দরুন এখনও অন্ধকারে চেয়ে আছে প্রকৃতি। মাথা উঁচিয়ে ঘড়ি দেখেও ফুল বুঝতে পারল না সময়ের কাঁটায় কয়টা ফেরিয়েছে। মোটা আস্তরণের পর্দার দরুন অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে শিমুলের রুম। পাশ ফিরতেই কাঁথা মুড়ি দেওয়া শিমুলকে দেখে আফরিন খান ভাবল সে। বড় চাচি ভেবে শিমুলের আরেকটু গা ঘেঁষে পেট জড়িয়ে ধরল ফুল। কিন্তু হঠাৎ আফরিন খান এত চিকন হলো কিভাবে তাই মাথায় এলো না ফুলের। কৌতূহলবশত চোখ খুলে ঘুমের রেশ নিয়ে হাত বাড়িয়ে শিমুলের মুখ থেকে কাঁথা সরাতেই অবাক আর ভয়ের সংমিশ্রণে চিৎকার করে উঠল ফুল। আলাগ ভূত! সাত সকালে ফুলের চিৎকারে ঘুম ভেঙে গেল শিমুলের। ঘুম ঘুম চোখে ফুলের দিকে তাকিয়ে দেখল সে বিছানায় কর্নারে জবুথবু হয়ে বসে আছে। থরথর করে কাঁপছে তার শরীরময়। হঠাৎ ফুলের চিৎকারের কারণ বুঝল না শিমুল। নিজের গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে উঠে বসল সে। এলোমেলো পায়ে বিছানা থেকে নেমে সাদা বাতিটা জ্বালাতেই দৃশ্যমান হল ফুলের ভয়ার্ত মুখশ্রী। থরথর করে কাঁপছে ফুল। চোখে মুখে আতঙ্কের চাপ। কপালের পাশটাতে ঘামের ফোঁটা ফোঁটা চিহ্ন। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। দ্রুত পায়ে এগিয়ে এসে বিছানায় উঠে ফুলের পাশে বসে তার হাত চেপে ধরল শিমুল। ভাঙা ভাঙা ঘুম ঘুম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? ভয়ের তোপে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ফুলের। শিমুল তাকে স্থির হওয়ার জন্য কিছুটা সময় দিল। ঘাড় কাত করে অপর পাশ ফিরতেই ফুল বাম হাত দিয়ে ফুলের হাত চেপে ধরা শিমুলের হাতটা ধরল। বার কয়েক উল্টে পাল্টে দেখল। যখন বুঝল সে ভুল দেখছে না তখন স্থির হলো ফুল। বড় বড় করে শ্বাস ফেলে বলল, আপনি কখন এসেছেন? এতক্ষণে ফুলের ভয়ের কারণ বুঝল শিমুল। অল্প স্বল্প পিছিয়ে বিছানার হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে ফুলের বালিশটা কোলে নিয়ে হেলান দিয়ে বসল শিমুল। ক্লান্ত কণ্ঠে বলল সে, কাল মধ্যরাতে তুই যখন ঘুমিয়ে পড়েছিলি। কিন্তু আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম, এখানে এলাম কি করে? আমি কি জানি কখন ঘুমের ঘরে চলে এসছিস কে জানে। কিন্তু কোনো কিন্তু না, মাত্র 6:30 বাজে। তুই ঘুমা, আমাকে ঘুমাতে দে। আগে নেমে লাইটটা বন্ধ কর। কথা শেষে পায়ের নিচ থেকে কাঁথাটা নিয়ে আবার মুড়ি দিয়ে শুয়ে পড়ে শিমুল। ফুলের চিৎকারে মাথা ধরে গেছে তার। আর একটু হলে শিমুলই হার্ট অ্যাটাক করত। তাকে দেখেই তার বউ সকালে এমন চিৎকার করেছে। মানুষ শুনলে আর মান সম্মান বাকি থাকবে না। ধরল না, ছুঁল না, খেলো না, এতেই এমন রিয়্যাক্ট। ভাগ্যে ভালো সে তার বউয়ের মতো কবুতরের কলিজা নিয়ে জন্মগ্রহণ করেনি। আল্লাহর অশেষ রহমতে সে মানুষের কলিজাই পেয়েছে, না হলে এতক্ষণে তার উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যেত। সকাল 8:30 বাজে। বৃষ্টি একেবারে থেমে না গেলেও আগে থেকে কিছুটা কমে এসেছে। কিচেনে আফরিন আর জোহরা খান নাশতা বানাচ্ছেন।
বৃষ্টি হওয়ার দরুন আফরিন আজ সবার জন্য ওনার হাতের স্পেশাল খিচুড়ি আর বেগুন ভাজা করছেন। আফরিন খানের খিচুড়ি রান্না শেষ। এবার আগে থেকেই মশলা মাখানো বেগুনগুলো সরিষার তেলে ভাজা বসিয়ে দিলেন। জোহরা খান অপর চুলোয় ঘি দিয়ে পরোটা ভাজছেন শাওনের জন্য। খিচুড়ি বাড়ির সবার পছন্দ হলেও শাওন তেমন একটা পছন্দ করে না, খায় না বললেই চলে। অফিসের জন্য একবারে তৈরি হয়ে নিচে নেমেছে শাওন। শাওন ডাইনিং টেবিলে এসে বসতেই আফরিন চা এনে তার নাশতার প্লেটটা সাজিয়ে তার দিকে এগিয়ে দিল। মায়ের থেকে প্লেটটা নিয়ে ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে ফুলকে খুঁজল শাওন, কিন্তু না দেখে আফরিন খানকে জিজ্ঞেস করল শাওন,